নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা করব মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোকে কিভাবে পছন্দ করতে হবে। শুধুমাত্র কি পাস্ট রিটার্নিং যথোপযুক্ত তা কিন্তু নয়। এই ক্ষেত্রে কিছু স্মার্টার মেথডস রয়েছে যেগুলোর মাধ্যমে ফিল্টারিংয়ের মাধ্যমে সঠিকভাবে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোকে বাছা যায়। এই ক্ষেত্রে রিভিউর ব্যাপারটা তো অবশ্যই আছে, কিন্তু প্রথম থেকেই যদি ফিল্টারিং পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোকে বাছা যায় এবং তার রেশিও অ্যানালাইসিসগুলোকে ঠিকভাবে মেপে নেওয়া যায়, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো ভালোই চলবে। শুধু একমাত্র দেখতে হবে যে স্কিমগুলোতে যেন স্ক্যাম না থাকে, এবং মিউচুয়াল ফান্ডের কোম্পানিতে যাতে স্ক্যাম না থাকে। দেখতে থাকুন আজকের ভিডিও। আশা করি বিনিয়োগকারীরা আমার অভিজ্ঞতার ভিত্তিতে অনেকটাই জানতে পারবেন। আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। কীভাবে স্মার্টার পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো পছন্দ করা যেতে পারে যাতে লং রানে দেখা যাবে ভালো রিটার্ন। এই স্মার্টার মেথডে আমি 8টি প্যারামিটার্স দেখেছি। সেগুলো হলো রিটার্ন অর প্রফিট কনসিস্টেন্টলি অ্যাক্রস 3 to 5 ইয়ার্স, এটা হচ্ছে প্রথম যে প্যারামিটার্স। 2 নম্বর হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন। 3 নম্বর হচ্ছে এক্সপেন্স রেশিও। 4 নম্বর ফান্ড ম্যানেজার্স কোয়ালিটি। 5 নম্বর AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা ফান্ড সাইজ এর স্ট্যাবিলিটি। 6 নম্বর পোর্টফোলিও ওভারভিউ এবং ওভারল্যাপিং। আর 7 নম্বর হচ্ছে ক্যাটাগরি স্ট্যাবিলিটি। 8 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট হরাইজন অ্যান্ড রিস্ক। এই 8টি প্যারামিটার্সের ওপর কিন্তু ভাবতে হবে, এবং এই প্যারামিটার্সগুলোকে জেনারেলি যদি বিনিয়োগকারীরা ভালো করে বুঝতে চান, তাহলে একজন অভিজ্ঞ পরামর্শদাতার সাহায্য তো নেওয়া যেতে পারে, বা অভিজ্ঞ কোনো বিনিয়োগকারীর সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়া গুগলসে টাইপ করেও কিন্তু তারা কিছুটা আইডিয়া পেয়ে যাবে। প্রথমে একটু বলে নিই যে বিনিয়োগকারীরা যদি সেফ, নিরাপদ, লং টার্ম গ্রোথ চান, কিংবা তারা যদি অ্যাগ্রেসিভ হইতে তারা বিনিয়োগ করতে চান এবং ভালো রিটার্ন চান, কিংবা তারা এসআইপির মাধ্যমে যদি তারা টাকা জমাতে চান এবং SWPর মাধ্যমে টাকা তুলতে চান, তাহলে কীভাবে এগোবেন? প্রথমত, যদি সেফ লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে তো অবশ্যই লার্জ ক্যাপ জাইগান্টিক যে কোম্পানিগুলো আছে সেই সংক্রান্ত যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করা। এর সাথে অবশ্যই ইন্ডেক্স ফান্ড, কারণ ইন্ডেক্স ফান্ড হচ্ছে প্যাসিভ ফান্ড। বাজার বাড়ার সাথে সাথে এই ইন্ডেক্স ফান্ডও কিন্তু তার আপন নিয়মে একটা মিরার, এটা মানে একটা আলাদাভাবে স্কেল, মিরার স্কেল, এটা কিন্তু আপন নিয়মে বাড়তে থাকে। আর যদি অ্যাগ্রেসিভ ফান্ডের ব্যাপার আসে, তাহলে অবশ্যই এক্ষেত্রে মিড ক্যাপ ফান্ড এবং স্মল ক্যাপ ফান্ড। আর যদি দেখা যায় যে এই ক্ষেত্রে SWPর মাধ্যমে টাকা তোলা, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের মাধ্যমে টাকা তোলা, এসআইপিতে নিবেশ করা, তাহলে বলা যেতে পারে যে এই ক্ষেত্রে এসআইপির ক্ষেত্রে লার্জ ক্যাপ করাই যেতে পারে এবং ফ্লেক্সি ক্যাপে করাই যেতে পারে। কিন্তু যদি এক্ষেত্রে SWPর ব্যাপার থাকে, তাহলে আমার মতে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এবং মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। এখনকার সময় বিশেষ করে, মানে গত আমি 2 বছরের কথা বলছি, প্রায় 2 বছর হয়ে এলো যখন মার্কেটটা অনেকটাই ডাউন হয়েছে, বুলিশ পর্যায় থেকে নেমে এসছে। গত 2024 সালের অক্টোবর মাসের পর থেকে এখনও মার্কেট উঠছে নামছে। এই পর্যায়টায় কিন্তু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এবং অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড খুব ভালো কাজ করছে, ফলে এটা করাই যেতে পারে এখানে বিনিয়োগ। এই ক্ষেত্রে অবশ্যই মার্কেট যখন একটু বুলিশ পর্যায়ে যাবে, তখন কিন্তু আবার এক্ষেত্রে লার্জ ক্যাপ সেখানে কিন্তু, বা এক্ষেত্রে মাল্টি অ্যাসেট বলবো না, ফ্লেক্সি ক্যাপে বিনিয়োগ করাই যেতে পারে। এবার আসছি যে ফিল্টারিংয়ের ব্যাপারটা কিভাবে করব। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার পর যে রিটার্ন পাওয়া যায়, অ্যাভারেজ রিটার্ন বা সাদা বাংলায় বলা যায় প্রফিট, সেটা ভালো করে বাড়াতে গেলে অবশ্যই রোলিং রিটার্নটাকে প্রথমে ফিল্টারিং করতে হবে। রোলিং রিটার্ন হচ্ছে যে বিভিন্ন সময়ে কোনো স্কিম, যে স্কিম বিনিয়োগকারীরা পারচেস করেন, বিভিন্ন সময়ে রিটার্ন
কেমন চলছে, যখন মার্কেট বুলিশ চলছিল তখন কেমন, যখন মার্কেট ডাউন হয়ে গেছে তখন কেমন, এবং তার সঙ্গে ক্যাটাগরি অ্যাভারেজটাকে দেখতে হবে। মানে ওই স্কিমটা যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিতে অ্যাভারেজ রিটার্ন কত, তার থেকে বাড়ছে কি কমছে, এটা দেখতে হবে। বাড়লে তো খুবই ভালো, এক্ষেত্রে রিটার্নটা বোঝা যাবে যে পজিটিভ আছে। আর যদি দেখা যায় যে অ্যাভারেজ ক্যাটাগরি অ্যাভারেজ থেকে কম, তাহলে নেগেটিভ। কিন্তু দেখা যাবে যে কোনো কোনো স্কিম যখন দেখা যায় বুলিশ পর্যায়ে থাকে তখন খুবই ভালো থাকে, কিন্তু যখন মানে খুব বাড়তি টাকা পাওয়া যায়, রিটার্ন পাওয়া যায়, কিন্তু যখন মার্কেট ডাউন হয়ে যায় তখন কিন্তু ভালো সেই রিটার্ন দিতে পারে না। এই ক্ষেত্রে গত 1 বছরের হিসাব দেখলে কিন্তু চলবে না, এক্ষেত্রে 1 বছর বেশি সময় ধরে করতে হবে। এবার বুলিশ পর্যায়টা 2020 সাল থেকে শুরু হয়ে 2022 সাল পর্যন্ত প্রথমে চলেছিল, তারপরে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর কিছুটা স্তিমিত হয়েছিল মার্কেট, তারপরে আবার মার্কেট ঘুরে দাঁড়িয়েছিল। 2024 সালে অক্টোবর নভেম্বর পর্যন্ত মার্কেট ঠিক ছিল, তারপর মার্কেট আবার ডাউন হয়ে গেছে। এই ডাউন পর্যায়ের সময়টাকে একটু ধরে নিতে হবে, ক্যাটাগরি অ্যাভারেজের সঙ্গে তুলনা করতে হবে রোলিং রিটার্নের জন্য, আবার বুলিশ পর্যায়ে দেখতে হবে কতটা বাড়তি রিটার্ন পাওয়া গেছে। এইভাবে রোলিং রিটার্নের ক্ষেত্রেও কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট কতটা এগিয়েছে বা পিছিয়েছে। অতএব এই ফর্মুলায় অবশ্যই কিন্তু কাজ করা যেতে পারে। নেক্সট যে ফিল্টারিংয়ের জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও, কত খরচা হচ্ছে। এই ক্ষেত্রে আইডিয়াল হচ্ছে ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে, মানে যেটা প্যাসিভ ফান্ড, সেই ক্ষেত্রে 0.3%-এর কম থাকা দরকার। কারণ এই ক্ষেত্রে তো ফান্ড ম্যানেজারদের কোনো ফাংশনই নেই যে এক্সট্রা খরচা হবে। মার্কেট যেভাবে চলে, বিরাট যেভাবে চলে, সেইভাবে তারা টাকা খাটিয়ে বসে থাকে। অবশ্য 6 মাস বাদে বাদে তারা একবার দেখেন, কিন্তু ঘন ঘন তারা দেখেন না। আর সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভলি, মানে অ্যাক্টিভ যে ইকুইটি ফান্ড, এই ক্ষেত্রে আমার মতে বিলো 1% এক্সপেন্স রেশিও ঠিক আছে। কারণ এই ক্ষেত্রে যদি দেখা যায় যে 1%-এর বেশি চলছে, সেক্ষেত্রে 2%-এর ওপরেও বেশ কিছু আপনি স্কিমে পাবেন। সেক্ষেত্রে বোঝা যাবে যে ফান্ড ম্যানেজাররা ঘন ঘন তাদের পোর্টফোলিওর মধ্যে যে স্টকগুলো আছে সেগুলোকে পরিবর্তন করেন, ফলে এক্সপেন্স রেশিওটা মানে এক্সপেন্সটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। অতএব এক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যে রিটার্নটা অনেকটা বেশি এলো কেনা। যদি ঘন ঘন পরিবর্তন তারা করে থাকেন পোর্টফোলিও স্টকগুলোতে, কিন্তু রিটার্ন বেশি পাওয়া যায়, তাহলে থাকা যেতে পারে, মানে তখনই সেটা বিক্রি করে দেওয়ার কোনো দরকার নেই। এই ফিল্টারিংটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। নেক্সট ফিল্টারিং হচ্ছে ফান্ড ম্যানেজারের স্ট্যাবিলিটি। যদি ফান্ড ম্যানেজার বদলে যান, নতুন ফান্ড ম্যানেজার আসেন, তাহলে দেখা যায় যে আগের যে কনসিস্টেন্টলি যে রিটার্নটা পাওয়া যাচ্ছিল সেখানে কিন্তু হেরফের হতে পারে। কারণ তাকে নতুন করে আবার বাজার বুঝতে হবে এই স্কিমটির জন্য। ধরুন এই স্কিমটি কোনো স্মল ক্যাপের জন্য বরাদ্দ, তাহলে স্মল ক্যাপ ফান্ডগুলো কোনগুলোর ক্ষেত্রে ভালো রিটার্ন স্টক পাওয়া যাচ্ছে সেইভাবে পোর্টফোলিওটাকে সাজাতে হয় ফান্ড ম্যানেজারদের। শুধু স্মল ক্যাপের জন্য যে পোর্টফোলিওটা থাকে তাতে শুধু স্মল ক্যাপ তো থাকে না, তাতে লার্জ ক্যাপ থাকে, মিড ক্যাপ থাকে, সবই থাকে। কিন্তু এক্ষেত্রে স্মল ক্যাপ যদি ক্যাটাগরি হয়, স্কিমটি যদি হয়, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে 65% মিনিমাম সেক্ষেত্রে স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করতে হয়। অতএব যদি ফান্ড ম্যানেজাররা পরিবর্তিত হয়ে যান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটু ভেবেচিন্তে সেই স্কিমে বিনিয়োগ করা দরকার। এবার যদি ফান্ড ম্যানেজার পুরনো হয়, তাহলে তো দেখাই যাচ্ছে যে কত পরিমাণ যে রিটার্নটা পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু বিনিয়োগকারীরা ওই স্কিমে তারা বিনিয়োগ করতেই পারেন। কিন্তু ফান্ড ম্যানেজার চেঞ্জ হলে তাকে কিন্তু ভাবতে হবে যে তিনি ওই নির্দিষ্ট স্কিমে তিনি বিনিয়োগ করবেন কি না। ইনভেস্টমেন্ট রিটার্নের নেক্সট ফিল্টারিং হচ্ছে শার্প রেশিও এবং শর্ট ইন রেশিও। শার্প রেশিও এবং শর্ট ইন রেশিও যত বেশি হয়, যত হায়ার হয়, তত কিন্তু রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন বেশি থাকে। অতএব দেখতে হবে কতটা বেশি, এবং ক্যাটাগরি অ্যাভারেজ থেকে তো অবশ্যই অনেকটাই বেশি থাকা চাই। ইনভেস্টমেন্ট রিটার্নের নেক্সট যে ফিল্টারিং সেটা হচ্ছে AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা ফান্ড সাইজ। এই ক্ষেত্রে ওই স্কিমটির ফান্ড সাইজ যদি কম থাকে তাহলে কিন্তু ভীষণ রিস্কি, কারণ এই ক্ষেত্রে ঠিক বিনিয়োগ হচ্ছে না। আর যদি ফান্ড সাইজ বেশি থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু হার্ড টু ম্যানেজ, কারণ এক্ষেত্রে যে স্টকগুলো কেনা হয় যদি বেশি থাকে AUM, তাহলে কিন্তু প্রিমিয়ামে কিনতে অনেক সময়
ফান্ড ম্যানেজাররা বাধ্য হন, নাহলে হাতে টাকা পড়ে থাকে। এই ক্ষেত্রে আইডেল স্টক হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। অতএব গুড রেঞ্জ কী হবে? গুড রেঞ্জ হবে যে এস্টাবলিশড বাট ম্যানেজেবল। এটা আপনারা ফ্যাক্ট শিট যখন পাবেন তখন আপনারা বুঝতে পারবেন। এছাড়া গুগলসে স্টাডি করেও বোঝা যায় যে কোনো স্কিম একটা নির্দিষ্ট সময়ে ভালো তারা ইউটিলাইজেশন করতে পারছে কি না, যে ফান্ডটি তারা বিনিয়োগকারীদের কাছ থেকে পেয়েছেন। রিটার্নের নেক্সট যে ফিল্টারিং, সেটা কিন্তু খুবই বিড়ম্বনার। কেন বিড়ম্বনা? কারণ এটা হচ্ছে পোর্টফোলিও ওভারল্যাপিং। অনেক সময় অনেকে একই ধরনের স্কিম কিনে ফেলেন অনেকগুলো। যেমন হয়তো লার্জ ক্যাপ স্কিম তারা 4 ধরনের কিনলেন এবং ভাবলেন যে বিভিন্ন রকম তো ন্যাব রয়েছে, নেট অ্যাসেট ভ্যালু রয়েছে, তাহলে লাভের পরিমাণও বিভিন্ন রকম হবে, কারণ বিভিন্ন রকম ভালো লিডিং কোম্পানির কাছ থেকে তারা কিনেছেন। কিন্তু এক্ষেত্রে ভাবতে হবে এবং বুঝতে হবে যে ফান্ড ম্যানেজাররা তারা কিন্তু একই ধরনের স্টকে তারা বিনিয়োগ করে থাকেন। কারণ লার্জ ক্যাপে আপনি পারচেস করছেন, অতএব ফান্ড ম্যানেজাররা লার্জ ক্যাপের জন্য যে ফান্ডগুলো রয়েছে, যে স্টকগুলো রয়েছে শেয়ার মার্কেট বা বিভিন্ন অ্যাসেট ক্লাসে, সেখানে তারা বিনিয়োগ করে থাকেন। অতএব এই ক্ষেত্রে কিন্তু মানে লোকসান তো আমি বলবো না, এই ক্ষেত্রে তেমন লাভের ব্যাপারটা কিন্তু থাকবে না। কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যদি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকেন, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, আরও ছড়িয়ে দেওয়া হলো মাল্টি ক্যাপে, কিংবা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, কিংবা এখন তো সোনার উপর বাজারেও অনেকটা উঠে আসছে, কমোডিটিতে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। ফলে এইভাবে ছড়িয়ে দিলে কিন্তু পোর্টফোলিওটা যদি ছড়িয়ে দেয় বিনিয়োগকারীরা, তাহলে কিন্তু লাভের অনেকটাই চান্স থাকে। এবং এক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা দেখতে হবে যে যেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন, ফান্ড ম্যানেজাররা তারা কিন্তু যাতে বিভিন্ন রকম অ্যাসেট ক্লাসে তারা বিনিয়োগ করে থাকেন, বিভিন্ন ধরনের স্টকে, যেটা বিভিন্ন সেক্টর, অ্যাক্রস দ্য সেক্টর, সেইভাবে সেটা থেমেটিক ফান্ড হতে পারে। ইনভেস্টমেন্ট রিটার্নের জন্য ফিল্টারিংটা আরও কত বেশি কার্যকরী করা যেতে পারে, এটা নির্ভর করবে ইনভেস্টরদের রিস্ক টেকিং ক্যাপাসিটির ওপরে। যেমন অনেকে কনজারভেটিভলি মার্কেটে ইনভেস্টমেন্ট করে থাকেন, তার খুব ভয় পান। তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা ইন্ডেক্স ফান্ড এবং লার্জ ক্যাপ ফান্ডে তারা 70% বিনিয়োগ করুন, আর 30% বিনিয়োগ করুন ফ্লেক্সি ক্যাপ ফান্ডে। যারা মডারেটলি মার্কেটে বিনিয়োগ করতে চান, তাদের ক্ষেত্রে আমি বলবো যে 40% ইন্ডেক্স ফান্ডে, 40% ফ্লেক্সি ক্যাপ ফান্ডে, আর 20% মিড ক্যাপ ফান্ডে বিনিয়োগ করুন। আর যারা অ্যাগ্রেসিভলি মার্কেটে বিনিয়োগ করতে চান, মানে রিস্ক টেকিং ক্যাপাসিটি অনেকটা হাই, অনেকটা ইনভেস্টমেন্ট করেন মিউচুয়াল ফান্ড মার্কেটে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে 30% ইন্ডেক্স ফান্ড, 30% ফ্লেক্সি ক্যাপ ফান্ড, 25% মিড ক্যাপ ফান্ড, আর 15% স্মল ক্যাপ ফান্ড, এইভাবে তারা বিনিয়োগ করতে পারেন। এসআইপির ক্ষেত্রে ফিল্টারিংটা কিভাবে করা যেতে পারে ভালো রিটার্নের জন্য? এই ক্ষেত্রে আমার মতে উইকলি, ডেলি, কোয়ার্টারলিও তো ইনভেস্ট করা যায় এসআইপির ক্ষেত্রে, তা নয় আপনি মান্থলি করুন, মাসের যে কোনো দিন। এক্ষেত্রে যে মাসের 1 তারিখে করলে বেশি পাওয়া যাবে এই ক্ষেত্রে রিটার্ন, তা কিন্তু নয়। মাসের শেষে করলে কম পাওয়া যাবে, তা কিন্তু নয়। যে কোনো সময় একটা নির্দিষ্ট সময় দিন বেছে ইনস্টলমেন্টের দিন ঠিক করুন, কিন্তু অবশ্যই ইয়ারলি একে স্টেপ আপ রাখুন। মানে ইয়ারলি 10% করে বাড়িয়ে দিন। এ মাসে হয়তো আপনি 500 টাকা করে কোনো এসআইপি করলেন, তাহলে দেখা যাচ্ছে পরের বছরে 20% বা 10% বাড়িয়ে দিলেন। 500 টাকার ক্ষেত্রে 50 টাকা না 100 টাকা বাড়িয়ে দিলেন। এইভাবে কিন্তু বাড়তে যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে দেখা যাবে যে লং টার্মে কিন্তু অনেকটাই বেশি রিটার্ন পাওয়া যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই ক্ষেত্রে এসআইপির ক্ষেত্রে অবশ্যই 10 বছর 15 বছর বেশি কিন্তু এসআইপি রান করানো দরকার। এবং মার্কেট যদি ডাউন হয়ে যায়, ভয় পেলে চলবে না, কারণ এক্ষেত্রে মার্কেট একটু ডাউন হলে কিন্তু বেশি এক্ষেত্রে ইউনিট পাওয়া যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে টপ রিটার্নিং ফান্ড, এটা চিন্তা করলে কিন্তু এসআইপির ক্ষেত্রে হবে না। কারণ হচ্ছে যে বিভিন্ন ফান্ডগুলো আমরা যা দেখি, স্কিমগুলো দেখি, আজকে হয়তো র্যাঙ্কে 1 নম্বর রয়েছে, আগামী 1 মাস বাদে দেখবেন ওই স্কিমটি 5 নম্বর র্যাঙ্কে চলে গেল, 3 মাস বাদে দেখা গেল 10 নম্বর র্যাঙ্কে চলে গেল, আবার 6 মাস বাদে দেখা গেল 2 নম্বর র্যাঙ্কে চলে গেল। শুধু দেখতে হবে যে ওই স্কিমটিতে কোনো স্ক্যাম আছে কি না, এবং মিউচুয়াল ফান্ড কোম্পানিটি তার সমস্ত স্কিমগুলো ঠিকভাবে রান করতে পারছেন কি না। এফিশিয়েন্ট এক্ষেত্রে ফান্ড ম্যানেজার দরকার। এই ফান্ড ম্যানেজার ব্যাপারটির কথা তো আমি আগেই বলেছি, এটাও কিন্তু দেখতে হবে যে তিনি একটু লং টার্মে এই স্কিমটি
দেখাশুনো করছেন। পরিশেষে বলি, এই ইনভেস্টমেন্ট রিটার্নের যে ফিল্টারিং, সেই ফিল্টারিংয়ের ক্ষেত্রে অবশ্যই এক্ষেত্রে ঘন ঘন ফান্ড পরিবর্তন করা যাবে না, স্টে করতে হবে, 1 বছর পরে অবশ্যই রিভিউ করতে হবে। নেক্সট হচ্ছে যে সুইচিংটা কিন্তু ঘন ঘন করলে চলবে না। এই ক্ষেত্রে ভেঙে ভেঙে টাকা অন্য জায়গায় বিভিন্ন অ্যাসেট ক্লাসে সরানো যেতে পারে, কিন্তু সুইচিং অর্থই হচ্ছে ওই নির্দিষ্ট যে মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে তারই বিভিন্ন স্কিমে বিনিয়োগ করা। অতএব এই ক্ষেত্রে যদি অন্য কোনো কোম্পানির স্কিমে চলে যেতে চান তাহলে সুইচিং নয়, এই ক্ষেত্রে টাকা অন্য কোথাও গ্যারান্টিড ফান্ডে, যেমন ব্যাংক হতে পারে, পোস্ট অফিস হতে পারে, সেখানে টাকা রেখে বা অন্য কোনো জায়গায় টাকা রেখে সেখান থেকে মাঝে মাঝে টাকা সরিয়ে এক্ষেত্রে এডিশনাল পারচেসের মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে অন্য অন্য বিভিন্ন কোম্পানির স্কিমগুলোতে। নেক্সট হচ্ছে যে ইনভেস্টমেন্ট, এই ক্ষেত্রে অবশ্যই যে ওভারহিটেড যে স্মল ক্যাপ ফান্ডগুলো রয়েছে সেখানে বিনিয়োগ না করাই ভালো, কারণ স্মল ক্যাপ যে ফান্ডগুলো আছে তার ক্যাপিটাল অনেকটা কম থাকে এবং আমরা দেখেছি যে প্রতি বছরে প্রায় 15 থেকে 20% স্মল ক্যাপ টিনি কোম্পানিগুলো তারা কিন্তু বাজার থেকে বেরিয়ে যায়, মানে ওই কোম্পানিগুলো কিন্তু তারা ফাংশন করতে পারে না, বিভিন্ন ম্যানেজারাল প্রবলেম রয়েছে, বাজার বোঝার ব্যাপার রয়েছে। অতএব এই ক্ষেত্রে মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো আছে সেই ওরিয়েন্টেড যে পোর্টফোলিও ফান্ড ম্যানেজাররা তারা নিবেশ করছেন সেখানে বিনিয়োগ করা ভালো হবে। আরেকটি বিষয় হচ্ছে যে যখন মার্কেট ক্র্যাশ হয়ে যায় তখন এসআইপি থেকে সরে গেলাম, এটা কিন্তু ঠিক নয়, কারণ যখন মার্কেট ক্র্যাশ হয় তারপর কিন্তু মার্কেট আবার ঘুরে যাবে, মার্কেট সাইকেলের একটা ব্যাপার অবশ্যই থাকে। যখন দেখা যায় মার্কেট ডাউন হয়ে গেছে, বিনিয়োগকারীদের অনেকের মন খারাপ হয়ে যায়, তারা প্যানিকে ভোগেন, আবার কিছুদিন বাদে দেখা হলো মার্কেট ঘুরে গেল, তখন কিন্তু তাদের আর কোনো সে থাকে না, কারণ মার্কেটটাই কিন্তু এই ধরনের, মার্কেট কোনো সময় ডাউন হবে, কোনো সময় উঠবে, মানে এটা হচ্ছে ভোলাটাইল, যাকে মানে উত্থান পতন সবসময় থাকবে, এটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। অতএব এই ফিল্টারিংগুলো দেখে যদি বিনিয়োগকারীরা মার্কেটে নিবেশ করেন তাহলে একটু বেটার রেজাল্ট তারা পাবেন বলেই আমার বিশ্বাস। আজকে ভিডিওটি কেমন লাগলো আমাকে আপনারা এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। 2-1 দিনের মধ্যেই আমি আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।